লার্নার্স জিমের পক্ষ থেকে বিন্যাস সমাবেশের দ্বিতীয় লেকচারে তোমাদের স্বাগত। আমরা গত লেকচারে প্রাক আলোচনা করেছিলাম এই টপিকসের ব্যাপারে। পুনরাবৃত্তি নিয়ে আলোচনা শুরু হয়েছিল। আজ আমরা পুনরাবৃত্তির বাকি অংশ আলোচনা করব। গত লেকচারে আমাদের আলোচনার বিষয়বস্তু ছিল অনেকটা এমন: ABCDE 5টি বর্ণ থেকে যদি আমরা 3টি বর্ণকে নেই তাহলে কতভাবে নেওয়া সম্ভব। 5টি বর্ণ থেকে যে কোনো একটি প্রথম ঘরে বসবে, সো তার জন্য চয়েস হচ্ছে 5। কিভাবে 5? হয় এ, নয় বি, নয় সি, নয় ডি, নয় ই, যে কোনো একটি বসতে পারে। ধরো এ বসলো, তখন হাতে কয়টি থাকে? 4টি। কিন্তু আমরা বলবো যে হাতে 5টিই আছে, অর্থাৎ এর একটা কপি আমরা ধরে নিব। তাহলে দ্বিতীয় ঘরে চয়েস কত হবে? আবারও 5। তাতে করে দ্বিতীয় ঘরে এ আসতে পারে, নাও পারে, অন্য কিছু আসতে পারে। ধরো এ অথবা বি অথবা সি দ্বিতীয় ঘরে বসে গেল, আমরা বলবো হাতে আবারও 5টাই আছে। তাহলে তৃতীয় ঘরে চয়েস কত? আবারও 5, অর্থাৎ 5⁻3। গত লেকচারে এই ব্যাপারটি আলোচনা করা হয়েছিল। পুনরাবৃত্তির সূত্র হচ্ছে n⁻r। কিভাবে? ব্যাপারটা এমন: n সংখ্যক জিনিস হতে r সংখ্যক নিয়ে বিন্যাস যখন সর্বোচ্চ r সংখ্যক বার রিপিটেশন হবে, তার আউটপুট হচ্ছে n⁻r। আমি আবার বলি, n সংখ্যক জিনিস হতে r সংখ্যক নিয়ে বিন্যাস যখন সর্বোচ্চ r সংখ্যক বার পুনরাবৃত্তি হচ্ছে, তার আউটপুট হচ্ছে n⁻r। যেমন 5টি বর্ণ থেকে 3টি নিয়ে বিন্যাস যখন সর্বোচ্চ 3বার রিপিটেশন হচ্ছে, তার আউটপুট হচ্ছে 5⁻3। স্টুডেন্টসদের প্রতি আমার পরামর্শ হচ্ছে, তোমরা যখন এই কনসেপ্টটি চিন্তা করবে তখন ভেঙে ভেঙে চিন্তা করবে, যেমনটা আমি লিখেছি এইমাত্র। প্রথম ঘরে চয়েস 5, দ্বিতীয় ঘরেও 5, তৃতীয় ঘরেও 5, তাই 5 × 5 = 5³ আর যদি তুমি n⁻r সূত্রের কনসেপ্টে ডিরেক্ট বলো, তাহলে 5টি থেকে 3টি নিব যখন সর্বোচ্চ 3বার রিপিটেশন হবে। কারণ ঘর আছে 3টি, সর্বোচ্চ 3বারের বেশি তো রিপিটেশন হওয়া সম্ভব নয়। 5⁻3 স্টুডেন্টদের জন্য একটা প্রবলেম হয়। সেই প্রবলেমটা কি? সবার মনে একটা প্রশ্ন জাগে, কোনটাকে n ধরবো, কোনটাকে r ধরবো। নতুন নতুন করতে গেলে এই সমস্যাটি প্রকট হয়ে দাঁড়ায়। এর সমাধান বলি। স্টুডেন্টরা মনে রাখবে, ম্যাক্সিমাম যতবার পুনরাবৃত্তি হবে, সেটাই আর। ম্যাক্সিমাম যতবার রিপিটেশন হতে পারে সেটাই আর। এটা মাথায় রাখলে কখনোই আর এই কনসেপ্টে ভুল হবে না। প্রথম কেউ n-কে r ধরে, কেউ r-কে n ধরে, এ ভুল হয়ে থাকে। কিন্তু প্রত্যেকটা অঙ্ক যদি ধরে ধরে করা হয় তখন আর এই ত্রুটি সামনে আসে না। এখন আমরা পুনরাবৃত্তির কিছু উদাহরণ আলোচনা করব। প্রথমেই আলোচনা করা যাক ব্রিফকেসের কথা। টিপিক্যাল ব্রিফকেসের লক সিস্টেম কেমন হয় আমরা ছোটকাল থেকে দেখেছি। টিপিক্যাল ব্রিফকেসের লক সিস্টেমে 3টা রিং থাকে। প্রত্যেকটা রিংয়ে 0 থেকে 9 মোট 10টি সংখ্যা থাকে। প্রত্যেকটি রিংয়ে 0 থেকে 9 মোট 10টি সংখ্যা থাকে। তো একটা ঘর থাকে যেটাকে আমরা টার্গেট করি এবং সেই ঘর মিলানোর চেষ্টা করি। ধরে নাও আমি যে কালো বক্স করে দিলাম, এটা হচ্ছে সেই ঘর যেটা ঠিকমতো মিলাতে পারলে বক্সটি খুলে যাবে। এখন কথা হচ্ছে, খেয়াল করে দেখো এই বিন্যাসগুলোতে কিন্তু রিপিটেশন হচ্ছে, কারণ 111 or 000 অথবা 112 এমন হতেই পারে। কাজেই এটা পুনরাবৃত্তি সহ বিন্যাসের একটা চমৎকার উদাহরণ। লক্ষ্য করে দেখো প্রথম ঘরে কয়টি সংখ্যা আসতে পারে? 10টি।
অতএব চয়েস হচ্ছে 10। দ্বিতীয় ঘরে কয়টি সংখ্যা আসতে পারে? 10টি। আমি আবারও বলি, স্টুডেন্টদের মনে নর্মালি এই প্রশ্নটি জাগে 10 × 10 কেন হবে? তার ব্যাখ্যা প্রথম লেকচারে দেওয়া হয়েছে, ঐকিক নিয়ম, যে এখানে একটি সংখ্যার জন্য দ্বিতীয় ঘরে 10টি চয়েস, অতএব 10টির জন্য 10 × 10। তৃতীয় ঘরে আবারও 10টি সংখ্যা আসতে পারে, আবারও × 10 সমান সমান 10⁻³ অতএব ব্রিফকেসে আমরা মোট 1000টি বিন্যাস পাবো। এটা একটা কমন সেন্সের ব্যাপার যে কাউকে যদি জিজ্ঞেস করা হয় যে ব্রিফকেসের লক সিস্টেমে সবচেয়ে ছোট সংখ্যাটি কি হতে পারে, আমরা মুখে মুখেই বলতে পারি 000। সবচেয়ে বড় সংখ্যাটি কত হতে পারে? 999। আচ্ছা ভাবো তো, কেউ যদি ব্রিফকেসের সিক্রেট নাম্বারটি ভুলে যায়, সে কি করবে? সে 000 থেকে 999 ঘোরাতে শুরু করবে। হতে পারে তার একবারেও ব্রিফকেসটি খুলে গেছে, হতে পারে 1000তম বারে যে খুলেছে। আমরা এমনটা একটু ভেবে দেখি তো, ব্রিফকেসের লক সিস্টেম যেখানে 4টি রিং আছে, যেটা সচরাচর দেখা যায় না। ভাবো প্রত্যেকটার মধ্যে এরকম 0 থেকে 9 করে আছে, প্রত্যেকটার মধ্যে আছে। তখন সেই লক সিস্টেমটা কেমন হবে? আরো মজবুত হবে, কারণ সেখানে 10⁻⁴ সংখ্যক নাম্বার জেনারেট করা যাবে। আমরা যদি বেসিক কনসেপ্টে চিন্তা করি, খেয়াল করে দেখো, 10টি সংখ্যা 4টি ঘরে আসবে, 10টি সংখ্যা 4টি ঘরে আসবে যখন সর্বোচ্চ কতবার পুনরাবৃত্তি হতে পারে? 4 বার, কারণ ঘরই তো আছে 4টি। ম্যাক্সিমাম যতবার পুনরাবৃত্তি ঘটতে পারে সেটাই কোথায় যাবে? পাওয়ারে। দেখো 10⁻⁴। এবং উপরের এক্সাম্পলে আবারও আসি, ঘরই আছে 3টি, সর্বোচ্চ কতবার রিপিটেশন হতে পারে? 3 বার, 3 যাবে পাওয়ারে। এভাবে যদি ভেঙে ভেঙে বুঝো, তাহলে কোনোদিন কনসেপ্টে কোনো ঘাটতি হবে না। আমরা একটা স্পেশাল ব্রিফকেস দেখি। এই ব্রিফকেসটা জেমস বন্ডের ব্রিফকেস। তার স্পেশালিটি হচ্ছে সেম লক সিস্টেম, বা দুই পাশে দুইটা লক সিস্টেম। এই পাশে একটা লক আর এই পাশে আরেকটা লক। ধরো এই লক সিস্টেমের সিক্রেট কোড 001 আর এই লক সিস্টেমের সিক্রেট কোড 007। যদি যে কোনো একটা মিলে এই ব্রিফকেসটা খুলবে না, দুইটা একসঙ্গে মিললে ব্রিফকেসটা খুলবে। স্টুডেন্টদের কাছে প্রশ্ন হলো, আমাদের টিপিক্যাল ব্রিফকেসে যদি 1000টি নাম্বার জেনারেট করা যায়, তাহলে জেমস বন্ড সাহেবের ব্রিফকেসে কতটি নাম্বার জেনারেট করা যাবে? লক্ষ্য করে দেখো, প্রথম লক সিস্টেমে যদি 000কে আমরা ফিক্স ধরে রাখি, তাহলে এখানে 1000টি নাম্বার পাওয়া যায়। দ্যাট মিনস 000, 001, 000, 002, 000, 003। একটির জন্য 1000, 1000টির জন্য কত? 1000 × 1000, অর্থাৎ 10⁶। 10 লক্ষ কোড জেনারেট করা যাবে এই ব্রিফকেসে। এমন যদি হয় যে কেউ এই ব্রিফকেসের নাম্বার ভুলে গেছে, তাহলে বিপর্যয় অনিবার্য। আরেকটা এক্সাম্পল দেওয়া যাক। অনেকদিন আগের কথা, যখন গ্রামীণ তাদের বাজারে মোবাইল ছেড়েছিল, সেই নাম্বারগুলো এমন ছিল, প্রথমে 017 ফিক্সড, এরপরে 6টি ঘর, 1 2 3 4 5 6। যেহেতু মোবাইল নাম্বার, এমন তো হতেই পারে 017-এর পরে 6টি শূন্য অথবা 6টি 1। তার মানে এটাও পুনরাবৃত্তির খুব ভালো একটা উদাহরণ। চিন্তা করে দেখো, 017-এর পরে প্রথম ঘর, এখানে কয়টি সংখ্যা আসতে পারে? 0 থেকে 9, 10টি সংখ্যাই আসতে পারে, তাহলে চয়েস হচ্ছে 10। দ্বিতীয় ঘর, এখানে কয়টি চয়েস? 10। তৃতীয় ঘর 10। এভাবে আমরা কত পাবো? 10⁶। 10⁶ মানে হচ্ছে 10 লক্ষ। তার মানে 9 ডিজিটের নাম্বার সিস্টেম দিয়ে 10 লক্ষ গ্রাহককে নাম্বার দেওয়া যেত। তো গ্রামীণ দেখলো, যখন তাদের সিম বিক্রি হয়ে গেছে 7-8 লাখ, এই সিস্টেমকে চেঞ্জ করা দরকার, তখন তারা আরেকটি ঘর বাড়িয়ে নিল। লক্ষ্য করো স্টুডেন্টস, তখন হয়ে গেল 10⁶। 10⁶ মানে হচ্ছে 1 কোটি। অর্থাৎ
10 ডিজিটের নাম্বার সিস্টেম দিয়ে 1 কোটি গ্রাহককে নাম্বার প্রোভাইড করা যাবে। যখন তাদের ইউজার হয়ে গেল 65 অথবা 70 লাখ, তখন তারা আরও একটি ঘর বাড়িয়ে দিল। যেটা এখন চলছে, এখন মোবাইল নাম্বারগুলো 11 ডিজিটের হয়, অর্থাৎ 10⁸, মানে 10 কোটি। আমরা কি বুঝলাম? এখনকার নাম্বার সিস্টেম দিয়ে মোবাইল যে কোনো কোম্পানি 10 কোটি গ্রাহককে নাম্বার প্রোভাইড করতে পারবে। যদি গ্রাহক সংখ্যা 10 কোটি পার হয়, অবশ্যই ডিজিট সংখ্যা চেঞ্জ করতে হবে। এই উদাহরণের মাধ্যমে পুনরাবৃত্তির কনসেপ্ট খুব মজবুত করা যায়। এ তো গেল পুনরাবৃত্তির সংখ্যার হিসাব। কিন্তু যদি আমরা প্র্যাকটিক্যাল ফিল্ডে আসি, প্র্যাকটিক্যাল ফিল্ডে পুনরাবৃত্তি ঘটতে পারে। যেমন, তোমার সামনে দেয়ালে 3টি পোস্ট বক্স আছে, তোমার হাতে 5টি চিঠি আছে। প্রশ্ন করা হলো যে 5টি চিঠি 3টি বক্সে কতভাবে পোস্ট করা যায়। অঙ্কটি পুনরাবৃত্তি কেন? কারণ কোনো একটি বক্সে 1-এর অধিক অবশ্যই যাবে, কারণ বক্স কম, চিঠি বেশি। এইরকম পুনরাবৃত্তির প্র্যাকটিক্যাল এক্সাম্পলগুলো যদি আমরা এভাবে চিন্তা করি যে আমি কাজটি করছি, তাহলে আমার চিন্তাটা কেমন হবে, তখন কনসেপ্ট অনেক শক্ত এবং মজবুত হয়। ভাবো, আমার হাতে 5টি চিঠি আছে, আমি প্রথম চিঠি বক্সে ফেলবো। তাহলে আমার মাথায় কয়টা চয়েস কাজ করবে? আমার মাথায় 3টি চয়েস কাজ করবে, কারণ একটা চিঠি 3টি বক্স, আমি যে কোনো বক্সেই ফেলতে পারি। ধরো আমি মাঝখানের বক্সে ফেলে দিলাম। এখন আমি দ্বিতীয় চিঠি হাতে নিলাম, প্রথম চিঠি ফেলে দিলাম, দ্বিতীয় চিঠি হাতে নিলাম। আমার মাথায় কয়টি চয়েস কাজ করবে? আবারও 3টি চয়েস, ইন্টু 3। ধরো আমি একই বক্সেই ফেলে দিলাম, আবার তৃতীয় চিঠি হাতে নিলাম, কয়টি চয়েস কাজ করবে? আবারও 3টি চয়েস। এভাবে 5টি চিঠির জন্য আমরা মোট 3⁵, দ্যাট মিনস 243টি বিন্যাস পাবো। অর্থাৎ যদি প্রশ্ন করা হয় যে 5টি চিঠিকে 3টি বক্সে কতভাবে ফেলা যায়, তার উত্তর হবে 3⁵। আবার ওই কনসেপ্টে চিন্তা করে দেখি, এমন তো হতে পারে 5টি চিঠি এক বক্সে পড়ে গেছে, এমন তো হতে পারে যে 5টি চিঠি আমরা এক বক্সে পোস্ট করেছি, তাহলে এক বক্সের জন্য সর্বোচ্চ কতবার রিপিটেশন হচ্ছে? 5 বার। সেটাই পাওয়ার। আমরা আরেকটি এক্সাম্পলে আসি। প্রশ্ন করা হলো 3টি গিফট, 3টি বক্সে 3টি গিফট। একটা হচ্ছে স্পোর্টসের জন্য, আরেকটা হচ্ছে ভালো পড়াশোনার জন্য, আরেকটা হচ্ছে ক্যারেক্টারের জন্য। 10 জন বালক। প্রশ্ন করা হলো 10 জন বালককে 3টি পুরস্কার মোট কতভাবে দেয়া যাবে। হঠাৎ করে কারো মাথায় এটা কাজ নাও করতে পারে যেটা পুনরাবৃত্তির অঙ্ক কেন হবে। ধরো এই ছেলেটি যেমন ভালো স্টুডেন্ট, তেমন তার চরিত্র ভালো, তেমন সে খেলাধুলাও ভালো, তাহলে তো সে একাই 3টি পুরস্কার নিয়ে যাবে। পুনরাবৃত্তি হলো না? অবশ্যই পুনরাবৃত্তি হলো। চিন্তাটা আমরা কিভাবে করব? ভাবো তুমি প্রধান অতিথি, তোমার মাথায় কয়টা চয়েস কাজ করবে যখন তুমি প্রথম পুরস্কার হাতে নিয়েছো? ধরো তোমার সামনে 10টি ছেলে দাঁড়িয়ে আছে, তোমার হাতে স্পোর্টসের পুরস্কারটি আছে। নাম ঘোষণার আগে তোমার মাথায় 10টি চয়েসই কাজ করবে, যে 10 জনের মধ্যে থেকে তো যে কোনো একজন হতেই পারে। ধরো পুরস্কারটি পেল কামাল। এবার দ্বিতীয় পুরস্কার তোমার হাতে, কারণ তুমি চিফ গেস্ট। তোমার মাথায় এখন কয়টি চয়েস কাজ করবে? নাম ঘোষণার আগে আবারও 10টি চয়েস কাজ করবে, কারণ পড়ালেখায় ভালো যে কেউই হতে পারে। এমন হতে পারে কামাল প্রথম পুরস্কার পেয়ে দ্বিতীয়টিও সে পেয়ে গেছে, নাও পেতে পারে। এবার তৃতীয় পুরস্কার তোমার হাতে, আবারও 10টি চয়েস, যে কেউ পেতে পারে।
অর্থাৎ চয়েস সংখ্যা কত? 10⁻³ স্টুডেন্টস লক্ষ্য করো, অনেকে ভুল করে এর অ্যান্সার বলে 3⁻10। অপশন দুইটা, হয় 10⁻³ হবে না 3⁻10 হবে। এটা খুব নর্মাল দৃশ্য যে স্টুডেন্টরা ভুলে 3⁻10 বলছে, কিন্তু বলার আগে চিন্তা করে দেখবে যে আমি কেন বলছি। আমি আবারও বলি, ম্যাক্সিমাম যতবার রিপিটেশন হবে সেটাই পাওয়ার। এখানে এমন হতে পারে কোনো একজন ছেলে 3টি পুরস্কারই নিয়ে নিয়েছে, এটা হচ্ছে ম্যাক্সিমাম পসিবিলিটি যে একটা ছেলে 3টা বৈশিষ্ট্যের অধিকারী, সো সে 3টা পুরস্কারই পেয়ে গেছে। তাহলে ম্যাক্সিমাম একটা ছেলের জন্য কতবার রিপিটেশন হচ্ছে? 3 বার। 3 যাচ্ছে পাওয়ারে, অর্থাৎ মোট 1000 ভাবে দেওয়া সম্ভব। আমরা শেষ একটি উদাহরণ আলোচনা করি পুনরাবৃত্তির। আমরা কয়েকটি উদাহরণ আলোচনা করলাম যার মাধ্যমে আমাদের কনসেপ্ট মজবুত হয়েছে বলে বিশ্বাস। প্রশ্ন করা হলো, ব্যাংকের 3টি কাউন্টার, ব্যাংকের 3টি কাউন্টারে তোমার বাসার 5টি বিদ্যুৎ বিল কতভাবে জমা দিতে পারবে? ভাবো তুমি ব্যাংকে ঢুকেছো, ঢুকেই দেখলে 3টি কাউন্টার, তোমার হাতে 5টি বিল, 1 2 3 4 5। এখন প্রথম বিল তুমি পে করতে চাও, তোমার মাথায় কয়টা চয়েস কাজ করবে? 3টি। ধরো প্রথম বিল এই কাউন্টারে দেয়া হলো, দ্বিতীয় বিল হাতে নিয়েছো, তোমার মাথায় কয়টি চয়েস কাজ করবে? আবারও 3। এভাবে আমরা লিখতে পারবো 3⁵। এটাই অ্যান্সার। আচ্ছা, ওভাবে একটু ভাবি। এমন তো হতে পারে 5টি বিলই আমি এক কাউন্টারে দিয়েছি, তাহলে এক কাউন্টারে সর্বোচ্চ কতবার রিপিটেশন হলো? 5 বার। সেটাই পাওয়ারে বসবে। তার অ্যান্সার হবে 243। পুনরাবৃত্তির কিছু উদাহরণ আলোচনা করার মাধ্যমে আমরা এই কনসেপ্টটি ক্লিয়ার করার চেষ্টা করেছি। এর পরের লেকচারে আমরা বিন্যাসের মূল আলোচনা সামনের দিকে প্রসিড করব। ধন্যবাদ।